বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর, সংসদে প্রধানমন্ত্রী। পুঁজিবাজারকে সঠিক নীতি কাঠামোতে আনার অঙ্গীকার। জুলাই সনদ নিয়ে জাতিসংঘে প্রতারণা করছে সরকার, অভিযোগ 11 দলীয় ঐক্যের। বিদেশি প্রভুর ছত্রছায়ায় দেশ চলবে না বলছে এনসিপি। চট্টগ্রাম কক্সবাজারে পাহাড় ধসে নিহত বেড়ে 10, দেশ জুড়ে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন, কয়েক জেলায় বন্যার পূর্বাভাস। এবং বিশ্বকাপে রাউন্ড অফ 16-এর রোমাঞ্চ শেষে শুক্রবার শুরু কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে লড়বে ফ্রান্স মরক্কো। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, খাদের কিনারায় থাকা দেশের পুঁজিবাজারকে সঠিক অবস্থানে আনার কাজ শুরু হয়েছে। বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এইসব তথ্য জানান সংসদ নেতা। দেশের রিজার্ভ বাড়াতে চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানি চুক্তি হয়েছে বলেও জানান তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয় বুধবার বেলা 3:30টায়। শুরুর আধা ঘন্টা বরাদ্দ রাখা হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য, যার সিংহভাগে ছিল কৃষি, শিক্ষা এবং আর্থিক খাত নিয়ে। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের আর্থিক খাতকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। এসব চ্যালেঞ্জ কাটাতে দেশের পুঁজিবাজার নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মান্নায় ফ্যাসিস্ট সরকারের নজর ছিল অবকাঠামো নির্মাণে। এই ধারা থেকে বেরিয়ে আগামী 5 বছরে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া পর্যায়ক্রমে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর আশ্বাসও দেন তিনি। আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনা মতন যদি আগাতে পারি, ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়তে চীনের সঙ্গে করা হয়েছে কাঁঠাল রপ্তানি চুক্তি। এ সময় তুলে ধরেন তার সরকারের নানান পরিকল্পনা। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা একটি তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। অনিয়মে জড়িত বীমা কোম্পানিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারেক রহমান। ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সরকার জুলাই সনদ নিয়ে জাতিসংঘে অন্তহীন প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে আমির শফিকুর রহমান। তিনি বলেন, 11 দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকারের আমল থেকেই শুরু হয়েছে। রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে এইসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এতে 11 দলের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় দেয়া হবে না। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এই সেমিনারে অংশ নেন ঐক্যের নেতা কর্মী, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনরা। গোপন কারাগারে আটক রাখার ভয়াবহ অপরাধ করেছিল। জোট নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। নতুন করে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের বিকল্প নেই। শহীদদের গল্পগুলো মুছে দেওয়া হয়েছে,
1400 শহীদদের কোনো আমলনামা নাই, তাদের কোনো জীবনী নাই। এই কতদিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত মিলে এই জুলাই বিপ্লবকে আটকে রাখতে পারবে না। আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে 11 দলীয় ঐক্যের জোটকে হারানোর জন্য অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করেছে। আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল, নিজেরাই তারা স্বীকার করেছে। ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। নেতিবাচক রাজনীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গণভোট হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীন বাংলাদেশ বিদেশি প্রভু ছত্রছায়ায় চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম। সন্ধ্যায় টাঙ্গাইলে ভুয়াপুরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। তার পতনের পর জায়গা হয়েছে দিল্লিতে। তাহলে আমার এই স্বাধীন বাংলাদেশ, এই সার্বভৌমত্ব বাংলাদেশ কি দিল্লি থেকে চলতে পারে? পারে না। টানা বৃষ্টিতে থমকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম সহ পার্বত্য জনজীবন। গত 24 ঘন্টায় 43 বছরের রেকর্ড ভেঙে 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সৃষ্ট জলাবদ্ধতায় বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল, বিঘ্ন ঘটছে আকাশযাত্রায়, থেমে আছে বন্দরে পণ্য খালাস। ইতোমধ্যে দেয়াল ও পাহাড় ধসে 2 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়েছে। প্রশাসন বলছে পানিবন্দী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তাসিন তারিনের রিপোর্ট। বৃষ্টি যেন থামার নাম নেই, কখনো ঝিরিঝিরি, আবার কখনো মুষলধারে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে রেকর্ড 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত 43 বছরের সর্বোচ্চ। পূর্ব নাসিরাবাদে দেয়াল ও পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। রেল লাইনে পানি ওঠায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তাল সাগরের কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাসও বন্ধ রয়েছে। অফিস, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, যান চলাচল সবকিছুতেই নেমে এসেছে স্থবিরতা। এভাবে হলে কিভাবে চলবো? 4 দিন 5 দিন ধরে বৃষ্টি পড়ছে লাগাতার, এখন এখানে কোমর পানি। এদিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 7 জন শিশু ও 1 জন শিক্ষক। এই ঘটনায় আরো 5 জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কক্সবাজারের 16টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু কৃত্রিম জলাবদ্ধতার কারণে এই পানিটা অতি সহজেই নামার সুযোগটা থাকে না। আমার আউটার বন্ধ, ঘর বাড়ি ঢুকে যাবে। প্রশাসন বলছে পানিবন্দী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। গতকাল থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে, আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। মৌসুমী বায়ুর প্রভাবে টানা 4 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। আমাদের গলগুলো সব ঢুকে গেছে। এখন আমাদের যদি সরকার যদি কিছু সাহায্য করে, তাহলে আমাদের উপকার হবে। বাসার মধ্যে পানি ঢুকছে, এখন জিনিসপাতি সবগুলা হারিয়ে গেছে। আমাদের বাড়িতে পানি ঢুকে গেছে, আমাদের জিনিসপাতি আমরা ঘর থেকে বের করতে পারি না। অনেক কিছু বন্যার পানিতে ভেসে গেছে। এদিকে দুর্যোগ মোকাবিলায় জেলায় 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। ইতিমধ্যে বান্দরবান পৌরসভায় কিছু এলাকা পানির নিচে
চলে গেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা পুরো বান্দরবান পৌরসভার অভ্যন্তরে যতগুলি আশ্রয়কেন্দ্র আছে সেগুলি ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে সবুজায়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং শিশু কিশোরদের জন্য খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী আব্দুল্লাহ আওয়াল মিন্টু। সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বিভিন্ন সময়ে দখল হওয়া বন উদ্ধারের কাজ চলমান রয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু বলেন, ৩.৫ লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং ১০,০০০ নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও তার সঠিক রক্ষণাবেক্ষণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। সরকারের নির্বাচনী ইশতেহারের ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে এই মহাপরিকল্পনা সফল করতে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক জাতীয় পর্যায়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। দেশে ১৮,০০০ স্কুলে কোনো খেলার মাঠ নেই জানিয়ে তিনি বলেন, পরিবেশ, নগর ব্যবস্থাপনা ও জীবনমানের বিভিন্ন সূচকে উন্নয়ন হবে। বনভূমি পুনরুদ্ধারেও কঠোর অবস্থানে রয়েছে সরকার। বনভূমি পুনরুদ্ধারের ব্যাপারে আমরা পুরোপুরি একদম শক্ত অবস্থানে আছি। ৪,৮০০ একর জমি পুনরুদ্ধার করে আমরা গাছ লাগাচ্ছি। তো আমরা আমাদের পুনরুদ্ধার করার ব্যাপারটা আমাদের একটা প্রায়োরিটিতে আছে, যেগুলি অবৈধ দখল হয়েছে। এবারের পরিবেশ দিবসের আয়োজন বসবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে ফ্যাশন ব্র্যান্ড টপ 10-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অবৈধভাবে কোটি কোটি টাকা পাচারের মাধ্যমে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি শোরুম খুলেছেন। শুধু তাই নয়, অবৈধ টাকা আর ক্ষমতার দাপটে আপন ভাইদেরও প্রতিষ্ঠানটির মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে। ইমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। কয়েক বছর আগে রাজধানীর এলিফ্যান্ট রোডে দোকান ভাড়া নিয়ে টপ 10 নামে জামা কাপড়ের ব্যবসা শুরু করেন ৩ সহোদর। মাত্র ১ দশকেই জনপ্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। ফুলে ফেঁপে ওঠা ব্যবসা রূপ নেয় লিমিটেড কোম্পানিতে। এরপর ৬টি কোম্পানি নিয়ে গড়ে ওঠে গ্রুপ অফ কোম্পানি। অভিযোগ উঠেছে, পোশাক ব্যবসার আড়ালে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিস্তৃতি করেছেন ব্যবসা। সম্প্রতি এই ঘটনা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দেশ বিদেশে অনেক টাকা পাচার করছে, যা বিভিন্ন মিডিয়া আসছে। আপনার সৌদি আরবে উনি একাধিক 3টা শোরুম করছে, বিশাল বড় বড় শোরুম করছে। দুবাইয়ে ওনার অফিস আছে এবং কোম্পানির টাকা সরায় উনি কিশোরগঞ্জ প্রায় ৭-৮ হাজার বিঘা জায়গা কিনছে। সাবেক ডিবি কর্মকর্তা হারুনের সঙ্গেও ছিল তার দহরম মহরম। হারুনের অবৈধ টাকার একটি অংশ সৈয়দ হোসেনের প্রতিষ্ঠানে বিনিয়োগের গুঞ্জন রয়েছে। এমনকি হারুনের প্রভাবেই বেপরোয়া সৈয়দ হোসেন আপন ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়েছেন। ডিবি অফিস থেকে ডিবি হারুন সাহেবের সাথে ওনার খুব সখ্যতা ছিল। আমাকে প্রশাসনিকভাবে আমাকে অনেক হুমকি দুমকি দিচ্ছে। ছোট ভাই উজ্জ্বল টপ 10-এর 35% শেয়ার হোল্ডার। তার অভিযোগ, এত বড় অংশের মালিকানা সত্ত্বেও 2017 সাল থেকে তিনি অফিসেই ঢুকতে পারছেন না। 2017 সাল থেকে আমাকে আমার প্রতিষ্ঠানে টপ 10-এর কোনো শোরুমে আমাকে ঢুকতে দেয় না। উজ্জ্বলের ভাষ্যমতে মালিকানার অনুপাতে শোরুম ভাগাভাগির কথা বলে মেজুভাই সৈয়দ হোসেন তাকে বনানীর একটি অফিসে ডেকে নেন। সেখানে একটি কক্ষে আটকে ছাত্রলীগ পরিচয় দেয়া 20-25 জন ব্যক্তির সহায়তায় বিভিন্ন দলিলে তার স্বাক্ষর নেন। বনানী একটা অফিস আটকায় রেখে প্রায় 20-25 জন এই পোলাপান গুন্ডা ঢোকানছে। আমাকে পরিচিত দিয়েছে, আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এরকম পরিচয় দিয়ে আমাকে
সবার শরীরে অস্ত্র ছিল, অস্ত্র আমার পিস্তল টেকায় আমাকে প্রায় অনেকগুলি দলিল নিয়ে আসছে 117 জনিষ্ঠ বলতেছে ওনার নামে লিখে দেওয়ার জন্য। এ নিয়ে সৈয়দ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি। পরে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক চিকিৎসক সমাবেশে তিনি বলেন, সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়ার কারণে হামের বিস্তার রোধ করা গেছে। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক জানান, অতীতে বিশৃঙ্খল নগর পরিকল্পনায় জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিগত সরকারের সময় যারা ছিলেন তাদের তো আর কোনো ভোট ছিল না, তাদের ভোট ছিল রাত্রিবেলা ভোট করে ফেলা, ভোটকে আর না কেন্দ্রে না গেলে বেশি ভালো, আর প্রার্থী না পাইলে আরও ভালো। এই ধরনের তাদের প্রতি, তার জন্য তাদের কোনো দায়বদ্ধতা ছিল। তাদের দেশে কবিরাজ যে একটা শ্রেণী আছে যাদের হয়তো পুঁথিগত বিদ্যা নয়, বাট দে হ্যাভ গট সাম এক্সপেরিয়েন্স, এটা নিয়ে অনেক বক্তব্য আছে। পাইলট বেসিসে কিছু কিছু জায়গায় আমি কিছু বিন দিয়েছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমি 3-4 দিন পরে যখন আবার এটাকে পরিদর্শন করতে পেরেছি যে আমার প্রিয় নগরবাসী সেই ডাস্টবিনগুলো সঠিকভাবে ব্যবহার করছে কিনা, আমি গিয়ে ডাস্টবিন পাইনি এখানে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার জেরে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। কুয়েত ও বাহরাইনের মার্কিন প্রতিরক্ষা ঘাঁটিতে ইসলামী রেভলিউশন গার্ড কোরের সাম্প্রতিক হামলার পর এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটিতে ফের আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অপরদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে আরব আমিরাত। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ফের সামরিক অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটিতে হামলার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলা এবং তার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলার পর এই হুমকি দেয় দেশটি। ইরানের এমন আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির দাবি, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করেছে। ইরানের সঙ্গে সমঝোতা স্মারক শেষ হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরপরই তেলের দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে 6% বেশি, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার ইঙ্গিত দিচ্ছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। 2027 এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এই আয়োজন 2014 সালের পর আবার বসতে যাচ্ছে বাংলাদেশে। এশিয়ার এই মহাযজ্ঞ আয়োজনের পরিকল্পনা আগেভাগেই শুরু করেছে বিসিবি। 3টি ভেন্যুতে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে ম্যাচ আয়োজন করবে ক্রিকেট বোর্ড। এই পরিকল্পনা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পাঠিয়েছে বিসিবি। খেলা হতে পারে 18 জুন থেকে 4 জুলাই পর্যন্ত। বিসিবির পরিচালক ও সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, এসিসির কাছে 3 ভেন্যুর বিস্তারিত তথ্য পাঠিয়েছে বিসিবি। কিছুদিনের মধ্যেই এসিসি ভেন্যুর চূড়ান্ত ঘোষণা দিতে পারে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর, সংসদের প্রধানমন্ত্রী। পুঁজিবাজারকে সঠিক নীতি কাঠামোতে আনার অঙ্গীকার। জুলাই সনদ নিয়ে জাতির কাছে প্রতারণা করছে সরকার, অভিযোগ 11 দলীয় ঐক্যের। বিদেশি প্রভুর ছত্রছায়ায় দেশ চলবে না বলছে এনসিপি। চট্টগ্রাম কক্সবাজারে পাহাড় ধসে নিহত বেড়ে 10, দেশ জুড়ে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন, কয়েক জেলায় বন্যার পূর্বাভাস। এবং বিশ্বকাপে রাউন্ড অফ 16-এর রোমাঞ্চ শেষে শুক্রবার শুরু কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচ লড়বে ফ্রান্স মরক্কো। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।